নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো এএফসি এশিয়ান কাপ আন্ডার-23 কোয়ালিফায়ার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ খেলার পরেও রেফারি ইউনিয়নের কাছে 2-1 গোলে হেরে গেল টিম ইন্ডিয়া। বাট এই ম্যাচটা ইন্ডিয়া হারার পরেও অনেক পজিটিভ থাকছে। এই ম্যাচে হারের পর ভারতের ছেলেদের দোষ দেওয়া যায় না, বরং অনেক বেশি আমরা খুশি হতে পারি যেই লেভেলের ফুটবল তারা রেফারি ইউনিয়নের এগেনস্টে খেলেছে। রেফারি ইউনিয়ন মানে এখানে কাতারের কথা বলছে। এমনিতেই তো এএফসি মানে আরব ফুটবল ফেডারেশন, আরবের তেলের টাকায় এএফসি চলে, তাদের ইচ্ছা মতো তারা যা ইচ্ছা তাই করে রেফারি কিনে খেলে। এবং আরব ফুটবল ফেডারেশনের মধ্যেও কাতার হচ্ছে সব থেকে সেরা দল, যাদের কাছে সব কিছু আছে, সেরা একাডেমি আছে, মানে প্রচুর টাকা তারা ফুটবলে ঢালে। তবে তারপরও রেফারি না থাকলে তারা কিছুই না। এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হোক বা যাই হোক, তারা রেফারির দয়াতেই হোক। এবং আমরা রিসেন্টলি দেখছি ইন্ডিয়াকে হারাতেও তাদের রেফারির সাহায্য নিতে হচ্ছে, কি যাতা অবস্থা। এবং সেখানে আমরা মনে আছে এশিয়ান কাপ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ ছিল, যেখানে কিন্তু বল একদম বেরিয়ে গিয়েছিল, গুরপ্রীত সিং সান্ধু তার পেছন থেকে বল টেনে এনে গোল করেছিল। এএফসি আন্ডার-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে জাস্ট মানে একটা প্লেয়ার ডাইভ মারলো, রেফারি ওয়েট করছিল কখন ডাইভ মারবে, আমি রেড কার্ড দেবো, দিয়ে রেড কার্ড দিয়ে ইন্ডিয়া এক করেছিল। ইন্ডিয়া ম্যাচ ডমিনেট করছিল, ইন্ডিয়াকে ম্যাচ থেকে ছিটকে দিল। এটা শুধু ইন্ডিয়ার সাথে হয়েছে তা নয়, ইন্দোনেশিয়ার সাথে হোক বা আদার্স অনেক কান্ট্রির সঙ্গেও হয়েছে। কাতারের এগেনস্টে খেলা পড়া মানে তুমি 12-13 জনের এগেনস্টে খেলছো, এবং একটুখানি ভুলে রেফারি তোমাকে লাল কার্ড দেখিয়ে দেবে, তোমার এগেনস্টে পেনাল্টি দিয়ে দেবে, আর এইসব মেনেই তোমাকে চলতে হবে, কারণ তাদের পয়সা আছে। এটা হচ্ছে সিম্পল ফ্যাক্ট। কাল রাতে ভিডিও বানালে হয়তো রেফারির পাশাপাশি কাতারকেও গালি দিতাম, তো সেই জন্য ভাবলাম একটু ব্যাপার স্যাপার শান্ত হোক, মাথাটা ঠান্ডা হোক, তারপর ভিডিও বানাবো। তো আজকে বানাচ্ছি সেই জন্য। তো মেন ব্যাপার ওটাই যে রেফারির দয়ায় কাতার ইন্ডিয়াকে হারিয়েছে, এবং রেফারি দয়া না করলে ইন্ডিয়া ম্যাচটা জিতেও যেতে পারতো, কারণ সেকেন্ড হাফটা ইন্ডিয়া ডমিনেট করছিল যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়াকে 10 জনে করে দেওয়া হয়। এবং পরমবীর সিং জাস্ট রেফারিকে মারতে বাকি রেখেছিল। দেখো, মেরে দিলেও কিছু করার ছিল না, কারণ পুরো ব্যাপারটা সেই দিকেই যাচ্ছিল। মানে যখন পরমবীর জাস্ট হালকা টাচ করেছে, আমি তখনই শিওর ছিলাম রেফারি ওটা পেনাল্টি দেবে, পরমবীরকে রেড কার্ড দেবে। ইনস্ট্যান্ট হয়েছে ব্যাপারটা, মানে কাতারের প্লেয়ারটা ডাইভ মারার আগেই রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে। এবং সঙ্গে সঙ্গে মানে রেফারিরও মানে রেফারি একদম মাথাতেই রেখেছিল যে এই প্লেয়ারটা একটা হলুদ কার্ডে আছে, একে আমি রেড কার্ড দেবই দেবো, কোনোভাবে চেষ্টা করেই যাচ্ছিল। এবং পরমবীর ফাউলটা করার পর সেকেন্ড ইয়েলো কার্ডও বার করেনি, ডাইরেক্ট রেড কার্ড বার করে দেখিয়ে দিয়েছে, যেখানে কার্ডই হয় না, ফাউলই হয় না, বরং হলুদ কার্ড যে ডাইভ মেরেছে তাকে দেখাতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে রেফারিরা চায় যে যখন কাতার খেলছে, কাতারের প্লেয়ার এত টাকা, আমাদের এত টাকা দেয়, তারা বক্সে ঢুকবে, কেউ কোনো টাচ করবে না, কিছু করবে না। ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম, হালকা টাচ তো হবেই, থোড়ি না ফাউল করছে। আর উল্টো দিকে তুমি দেখো মোহাম্মদ সানান, সে পড়ে আছে, তাকে ফার্স্টে কিক করছে, তিনি তার পায়ের উপর দাঁড়িয়ে পড়লো, অলমোস্ট তার পায়ের উপর দিয়ে লাথি মেরে বলে লাথি মারছে, যেটা পিওর রেড কার্ড। রেফারি দেখতেই পাচ্ছে না, বাঁশি বাজাচ্ছে না। আরে দেখো, রেফারির সাহায্য নিয়ে ইন্ডিয়াকে হারিয়ে তাতেই কাতারের ছেলেগুলোর কি আনন্দ, ওই জানে তো পয়সা আছে, যা ইচ্ছা তাই করবে। তো ঠিক আছে, কাতারের ব্যাপার বাদ দাও, একদিন ওদের তেল ওঠা বন্ধ হবে, তখন দেখবো কি হয়। তো বাকি ইন্ডিয়ার কথা বললে, ভারত কিন্তু যথেষ্ট ভালো খেলেছে ভাই। এই আন্ডার-23 ছেলেগুলোর বল নিয়ে কনফিডেন্স, তাদের যে কম্পোজার নওসাদ মুসা যেভাবে টিমটাকে খেলাচ্ছে, অনবদ্য, মানে আলাদা লেভেলের, সত্যি বলছি। কারণ এই খেলা কোনোদিন আমি ইন্ডিয়ার সিনিয়র টিমের থেকে এক্সপেক্টই করতে পারি না, যে দুটো প্লেয়ার প্রেসার করছে, সেখানে আমাদের একটা প্লেয়ার পাশের জনকে সঠিক পাস দিচ্ছে। ব্রিলিয়ান্ট, টোটাল ডিফেন্স ব্রিলিয়ান্ট। পরমবীর হয়তো একটুখানি অ্যাগ্রেসিভ খেলছিল, এবং যখন জানি যে রেফারিকে কাতার কিনে রেখেছে, একটু সাবধান হয়তো হওয়া উচিত ছিল। বাকি তোমার হার্সের কথা বলো, রিকির কথা বলো, গোলকিপার সাহিলের কথা বলো, ব্রিলিয়ান্ট। মিডফিল্ডেও ফানাই ব্রিলিয়ান্ট। আমার যখন ম্যাকারটনকে তুলে আয়ুষ ছেত্রীকে না বলো, তখনই একটুখানি মনে হচ্ছিল যে দরকার ছিল কি সেটা, ওই একটা চেঞ্জ বোধহয় আয়ুষ ছেত্রীরই মিস পাস ছিল, যেখান থেকে সম্ভবত অ্যাটাকটা হয়ে পেনাল্টিটা কনসিড করলো ইন্ডিয়া। বাকি কিন্তু মিডফিল্ডও ব্রিলিয়েন্ট, এবং অ্যাটাকের কথা বলতে গেলে পার্থিব গগৈ চেষ্টা করে গিয়েছে, স্ট্রাইকারটা তার মেন পজিশন না। বাট মোহাম্মদ সুহেল আমার মনে হয় এই সময় ভারতের সব থেকে বড় ট্যালেন্ট। ভারতীয় ফুটবলে ভবিষ্যতে আমরা কার দিকে তাকিয়ে থাকবো, যদি এই প্রশ্নটা আসে এই সময় দাঁড়িয়ে, যে নামটা মাথায় আসছে সেটা মোহাম্মদ সুহেল। মানে তাকে শেষ 1 বছর ধরে ফলো করছি। এর আগে একজনকে নিয়ে বিশাল হাই হোপস ছিল, যেটা তোমাদেরকে আগেও জানিয়েছি, কোমল থাটাল, ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার ছিল। বাট কোমল থাটালের থেকেও মোহাম্মদ সুহেল ওভারঅল দেখছি আরও ভালো ট্যালেন্ট, এবং এই প্লেয়ারটাকে ইন্ডিয়াকে প্রোটেক্ট করতেই হবে। কোনোভাবেই ইন্ডিয়া এই ট্যালেন্টটাকে নষ্ট হতে দিতে পারে
না। মোহাম্মদ সুহেল হচ্ছে ভারতের ভবিষ্যৎ, এটা বলে দেওয়া যেতে পারে। এবং নেক্সট 1-2 বছরে তাকে সিনিয়র ন্যাশনাল টিমে খেলানো উচিত, কারণ ভারতের সিনিয়র ন্যাশনাল টিমে যারা খেলে তাদের থেকে অনেক বেটার টেকনিক মোহাম্মদ সুহেলের আছে। সেখানে অবভিয়াসলি একটু হাই লেভেলে আইএসএলে যদি খেলে নেক্সট সামনের বছর, সেখানে যদি গেম টাইম পায় এবং দেন সিনিয়র টিমে এসে কনফিডেন্স নিয়ে আসতে পারবে। বাট নো ডাউট এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সব থেকে ট্যালেন্টেড নামটা কিন্তু মোহাম্মদ সুহেল। যদি প্রথম ম্যাচের কথা বলি, বাহারিনের এগেনস্টে একটা অসাধারণ গোল করেছিল, বাহারিনের ডিফেন্ডারকে পুরো নাচিয়ে, যে তো স্বপ্নতেও এখন মোহাম্মদ সুহেলের ওই গোলটা দেখছে। আর যদি আমরা কালকের ম্যাচের কথা বলি, কাতার ম্যাচের কথা বলি, যে গোলটি ইন্ডিয়া করলো সেটাও কিন্তু মোহাম্মদ সুহেল করলো। সেই গোলটার ক্ষেত্রে প্রথমে কিন্তু মোহাম্মদ সুহেলই অ্যাটাকটা তৈরি করে দেন একটা ব্রিলিয়ান্ট ক্রস রাখে, যেটা কিন্তু কেউ মিট করতে পারে না। উল্টো দিকে গিয়ে মোহাম্মদ সানান বলটা ধরে, আর মোহাম্মদ সানানও যথেষ্ট ট্যালেন্টেড ফুটবলার, তারও ভবিষ্যৎ কিন্তু ভালো হবে আমার যেটা মনে হয়। এবং সানান যেভাবে আর কি তার সামনের যে ডিফেন্ডার ছিল তাকে টেক অন করে করে ক্রসটা রাখে, অনবদ্য ক্রস, এবং যেভাবে সুহেল এসে মিট করে ফিনিশ করলো, মানে দেখে মনে হতে পারে একটা সিম্পল হেডেড গোল, তুমি কিন্তু সুহেলের জাম্পটা দেখো কতটা জাম্প করেছে, অনবদ্য। মোহাম্মদ সুহেল ওভারঅল তার যে ফিনিশিং এবিলিটি বলো বা উইং দিয়ে তার যে এবিলিটি, যখনই সে বল ধরছে ইজিলি কাতারের 2-3 জন ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল সেকেন্ড হাফে। মোহাম্মদ সুহেলকে আটকানোর ক্ষমতা কাতারের ডিফেন্সের ছিলই না। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম ইন্ডিয়ান ফুটবলার যেখানে আমরা দেখি সিনিয়র লেভেলে একটা দুটো ডিফেন্ডার এসে গেলে কি করবে বুঝতে পারে না, বল তাদের পায়ে জমা দিয়ে দেয়, সেখানে মোহাম্মদ সুহেল 2-3 জনের মধ্যে থেকে আর কি বল নিয়ে যাবার চেষ্টা করছে, সাকসেসও পাচ্ছে। এবং ওভারঅল আমি যা দেখলাম কাতারের আন্ডার-23 দল এবং ভারতের আন্ডার-23 দলের যা পারফরমেন্সের কথা, সেখানে দুটো দলের মধ্যে পার্থক্য আমি কিছু দেখতে পেলাম না। এবং সেখানে সেই লেভেলেরই কিন্তু এই আন্ডার-23 দলটা আছে, কাতারের লেভেলেরই। এবার ব্যাপারটা হচ্ছে যে কাতার রেফারির সাহায্য পেয়েছে, যেটা ইন্ডিয়ার কাছে ছিল না। রেফারি সমস্ত 50-50 সিদ্ধান্তই কাতারের পক্ষে দিয়েছে, এবং ইন্ডিয়া যেগুলো ফাউল ডিজার্ভ করে সেগুলোও পায়নি। এবং এই ছেলেগুলোর মধ্যে একটা কনফিডেন্স আছে কাতারের ছেলেগুলোর মধ্যে, যে আমাদের সাথে রেফারি আছে, যাই হয়ে যাক না কেন সে আমাদের সাথে থাকবে না, আমরা রেড কার্ড দেখবো, উল্টো দিকে কিছু করলে আমরা মানে উল্টো দিকের টিম 10 জনে হয়ে যাবে, তো সেগুলো আলাদা কথা। বাট ওভারঅল কিন্তু হ্যাপি আমি যে ভারত এত ভালো ফুটবল খেলছে আন্ডার-23 লেভেলে। এবং এই ছেলেগুলো যখন সিনিয়র টিমে আসবে বেশিরভাগ জনকেই প্রমোট করতে হবে। মানে তুমি একটা দুটো প্লেয়ারকে প্রমোট করে লাভ হবে না, কারণ সিনিয়র টিমের প্লেয়ারদের থেকে এই প্লেয়ারগুলোর এবিলিটি বেশি। নৌশাদ মুসা যেরকমভাবে দলটাকে খেলিয়েছে, মিডফিল্ডে বল ধরে খেলার যে এবিলিটি, সব কিছু কিন্তু এই টিমটার বেশি লেগেছে। তো সেখানে কিন্তু ভবিষ্যৎ ভারতের উজ্জ্বল আমরা বলতে পারি। ট্যালেন্টেড প্লেয়ার আছে আমাদের কাছে, বাট এই ছেলেগুলো কিভাবে ভবিষ্যতে গ্রো করে, নেক্সট 4-5টা বছর কীরকম যায় তাদের, সেটার উপর সব কিছু ডিপেন্ড করে আছে। সেই নেক্সট 4-5টা বছরে যদি এই প্লেয়ারগুলো ভালো কম্পিটিটিভ ম্যাচ খেলে, ভালো জায়গাতে ট্রেনিং পায়, গেম টাইম পায়, এটা আলাদা লেভেলে নিয়ে চলে যেতে পারে। আবার সেখানে উল্টো দিকে আইএসএল টিমের বেঞ্চে বসে থাকতে থাকতে কনফিডেন্স লেভেল লো হয়ে হারিয়েও যেতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে প্লেয়ারগুলোর উপরও অনেক কিছু ডিপেন্ড করবে। এজেন্টরা চাইবে বা আইএসএল ক্লাবরা তাদের বড় টাকার প্রস্তাব দেবে, সেইগুলোকে না নিয়ে নিজেদেরকে কিভাবে গ্রো করা যায় নেক্সট 3-4 বছর, তাদেরকে সেখানে নজর দিতে হবে। সেটা করতে পারলেই মোহাম্মদ সুহেলের মতো প্লেয়ার আলাদা লেভেলের ট্যালেন্ট আছে এবং ভারতের কিন্তু ভবিষ্যৎ হতে চলেছে। বাকি তোমাদের মতামত জানিও এই ম্যাচ নিয়ে, তোমাদের কি মতামত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।